শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি, আলোচনায় ভারতের নতুন 3টি ফৌজদারি আইন এবং অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যোগ শব্দটি একটি প্রাচীন ধারণা। দুঃখবিহীন আনন্দঘন জীবনের জন্য যে সাধনা, তাকেই বলে যোগ সাধনা। রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগের সমান্তরালে উচ্চারিত হয়েছে মহর্ষি পতঞ্জলির যোগসূত্র। শারীরিক শুদ্ধতা ও সুস্থতা বজায় রেখে প্রাণায়াম ও অন্যান্য কৃতকৌশলের মধ্যে দিয়ে মানুষ অপরিমেয় আনন্দ উপভোগ করতে পারেন। ভারতের এই সুপ্রাচীন বিদ্যা যাতে সমগ্র পৃথিবীর কল্যাণে আসতে পারে, সেই জন্য 2014 সালে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 21শে জুন দিনটিকে ঘোষণা করে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে। এবছর 10ম যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে জম্মুতে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি চলেছে দেশের সর্বত্র। এবারের যোগ দিবসের মূল ভাবনা নিজের এবং সমাজের জন্য যোগ। বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ড অভিজিৎ ঘোষ আকাশবাণীকে বললেন, যোগ দিবসের কারণে পৃথিবীতে ভারতের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। সারা পৃথিবীর মানুষ আজ যোগের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেছেন। তার কারণ মানুষ যে বিভিন্ন রকম দুরারোগ্য রোগ তার সম্মুখীন হচ্ছেন এবং তার সমাধানের জন্য বিকল্প রাস্তা খুঁজছেন, আর সেই বিকল্প রাস্তা হিসেবে মানুষ যোগকে বেছে নিয়েছেন। তার কারণ সারা পৃথিবীর মানুষ সুস্থ থাকতে চান। আমাদের প্রধানমন্ত্রী তার উদ্যোগে যে আন্তর্জাতিক যোগ দিবস শুরু হয়েছে, সেই আন্তর্জাতিক যোগ দিবস যোগের এই উপলব্ধিকে আরও বাড়িয়েছে। আর আন্তর্জাতিক যোগ দিবস সেই সফলতার একটি চাবিকাঠি, যেদিন আমরা সারা পৃথিবীকে সগর্বে বলতে পারি যে যোগ করুন, সুস্থ থাকুন। তাই শুধুমাত্র মানুষের জীবনেই নয়, ভারতবর্ষকে অন্যভাবে মানুষ দেখতে শুরু করেছে আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে। ভারতের সম্মান, ভারতের গৌরব আরও অনেক গুণ বেড়ে গেছে যেদিন থেকে যোগ দিবস সারা পৃথিবীব্যাপী পালিত হয়েছে। তাই একটি নতুন দিক জীবিকার জন্য ভারতবর্ষের যুব সমাজের কাছে উঠে আসছে। যদি আমরা যোগের এই সিলেবাসকে স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সঠিকভাবে আমরা এর ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তো একদিন দেখা যাবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বিভিন্ন প্রফেশনের যেমন লোকেরা বিভিন্ন জায়গায় জীবিকার জন্য ছুটে যান, ঠিক একইভাবে যোগ শিক্ষকও সারা পৃথিবীতে পৌঁছে যাবে এবং সারা পৃথিবীর মানুষকে সুস্থ রাখার জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে। যোগ শিক্ষক আশিস পাল বললেন, যোগের মাধ্যমেই সুস্থ থাকা সম্ভব। ভারতীয় যে পরম্পরা আছে, যে ষড়দর্শন আছে, তার মধ্যে যোগ দর্শন অন্যতম। আর যোগের মাধ্যম দিয়ে আজকে যে বর্তমান পরিস্থিতি আছে, স্ট্রেস, তারপরে যে শরীর সবসময়ের জন্য নিরোগ হওয়ার জন্য সবাই চেষ্টা করছে, কিন্তু ওষুধ খেয়ে তো নিরোগী হওয়া যায় না, সাময়িকভাবে কমবে। কিন্তু যোগের মাধ্যম দিয়ে শরীর, মন এবং আমাদের যে আত্মার সন্তুলন ঘটাবে, তার সাথে সাথে আমাদের যে প্রাকৃতিক ভারসাম্যকেও রক্ষা করবে। তো মনই তো সব, এই জন্য পার্ট ভাগ করা হয়েছে। এক হলো আপনার যোগ করার আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয়, যার মাধ্যম দিয়ে আর শরীরের যে অর্গান আছে তাকে বিকশিত করবে। তার ফলে শরীরের রক্ত সঞ্চালন হবে এবং শরীর সুস্থ থাকবে। কিছু কিছু আসন আছে রোগের উপরে নির্ভর করে। তারপরে ধরুন শেষ অস্ত্র হলো যে স্ট্রেস। যদি কেউ ধ্যান করেন আর তাহলে স্ট্রেস দূর হয়ে যাবে। কেউ যদি প্রাণায়াম করে তাহলে শরীর যেমন ভালো হচ্ছে, মন এবং বুদ্ধি, আত্মার বিকাশ ঘটবে। সেই জন্য মহর্ষি পতঞ্জলি যোগের ডেফিনেশন দিয়েছে চিত্ত বৃত্তি নিরোধক। আমাদের মনের মধ্যে যে বৃত্তি আছে
আর সেই বৃত্তিকে নিরোধ করাকে বলা হয় যোগ। সেই বৃত্তিগুলা কি আছে, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, রূঢ়, বিকল্প, একাগ্র, এইগুলিকে ধীরে ধীরে নির্মূল করে দিবে যোগের মাধ্যম দিয়ে। যেমন আমরা যোগ করি, ব্যায়াম করি, তার কারণ কি আছে, পেশি নমনীয়তা হবে, ভালো পাচন শক্তি হবে। যেমন অনেক রোগ আছে, ডায়াবেটিস রোগ, হাঁপানি রোগ, হার্ট রোগ, টেনশন, এবং এইগুলি ধীরে ধীরে ওষুধ খেলেও সাময়িক ভালো হবে, কিন্তু এই যোগ করলে এগুলো ধীরে ধীরে ভালো হতে থাকবে। ফুটবল প্রশিক্ষক ও প্রাক্তন খেলোয়াড় সুমন দত্তের মতে ফিটনেস বাড়ানোর জন্য নিয়মিত যোগ অনুশীলন প্রয়োজন। ফুটবল কেন, এখন যে কোনো খেলার ক্ষেত্রে যোগাটা এতটাই অপরিহার্য, যেটা আমি খেলাধুলার সময় থেকে তো জানি, কিন্তু গত 2020 থেকে যখন আমার কোচিং কেরিয়ার শুরু হয় এবং রিয়েল কাশ্মীর কলেজের টিমটা সেটাতে থাকার সুবাদে আমাদের যিনি চিফ কোচ ছিলেন উনি হলেন ডেভিড রবার্টসন, উনি স্কটল্যান্ডের, এবং আমাদের যিনি ফিজিক্যাল ট্রেনার কাম ফিজিও ছিলেন, প্রত্যেকে ফার্স্ট রিকোয়ারমেন্টই ছিল যে যোগা, মানে বিফোর প্র্যাকটিস যোগা মাস্ট। এবং যখন আপনারা জানবেন যে করোনার ভয়াবহতার সময় ফুটবল বায়োবাবল করে হয়েছিল, কোনো বাইরের সংস্পর্শে আসা হবে না, কোনো দর্শক আসতে পারবে না, তখনও আমাদের অনলাইনে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন করে যোগা ক্লাসটা হতো, এবং সারা পৃথিবীতে আজকে যোগাকে গ্রহণ করেছে। আমাদের ভারতীয় সংস্কৃতি আজকে সারা পৃথিবী যোগাকে গ্রহণ করেছে, এবং আমাদের প্রফেশনাল টিমে রীতিমতো প্রতিদিন প্র্যাকটিস স্টার্ট হওয়ার ঠিক 20 মিনিটস 25 মিনিটস বিফোর আমাদের যোগা মাস্ট হতো। এবং যখন আফটার ম্যাচ যদি মাঝখানে 3-4 দিন গ্যাপ থাকতো, তার মধ্যে আমাদের একটা যোগা ক্লাস থাকতো। এটা যেভাবে মানসিকভাবে, শারীরিকভাবে সমস্ত দিক দিয়ে না প্লেয়ারদের পক্ষে সমস্ত ডিসিপ্লিনে যে সমস্ত যারা খেলোয়াড় আছে, ক্রীড়াবিদ আছে, প্রত্যেকের জন্য এটা উপকারী, বিশেষ করে মানসিক এবং শারীরিক তো অবশ্যই। এবং দেখা গেছে অনেক ওষুধ কাজ করে না, সেটা যোগার দ্বারা অনেক রিলিফ হয়ে যায়, এবং আজকে সারা বিশ্ব এটাকে মেনে নিয়েছে। সুতরাং আমি ভারতবাসী হিসাবে গর্বিত যে আমাদের সংস্কৃতি, আমাদের তৈরি করা জিনিস, আমাদের আবিষ্কার করা জিনিস আজকে সারা পৃথিবী গ্রহণ করছে। ঔপনিবেশিক ভাবধারা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে মানুষকে দ্রুত ন্যায় বিচার পৌঁছে দিতেই নতুন 3টি ফৌজদারি বিধি তৈরি করা হয়েছে বলে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন। কলকাতায় আইন ও বিচার মন্ত্রক আয়োজিত ইন্ডিয়াজ প্রগ্রেসিভ পাথ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, দেশকাল পরিস্থিতি অনুযায়ী আইনের পরিবর্তন করতে হয়। ব্রিটিশ আমলের দমনমূলক ফৌজদারি আইনগুলি সংশোধনের জন্য দেশের বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল। তাকে মান্যতা দিয়েই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামের নতুন 3টি বিধি প্রণয়ন করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে যা কার্যকর হবে। हमें न्याय देना है नागरिकों को, इसलिए भारतीय न्याय संहिता, नागरिक सुरक्षा संहिता और साक्ष्य अधिनियम, ये तीनों अधिनियम आपके ध्यान में है ही। आप सब जागरूक लोग हो, जानते भी हो। देश काल परिस्थिति के अनुसार कानून भी बदलते हैं। दूसरा विषय, कुछ लोग कहते हैं कि साहब इसमें कंसल्टेशन प्रोसेस पूरा नहीं हुआ। मैं लॉ एंड जस्टिस को देख रहा हूं, मंत्रालय को, इसलिए आपको बहुत जिम्मेदारी से कह रहा हूं। हमने सबसे पूछा था, 18 राज्यों से सुझाव आए, 6 यूनियन टेरिटरी से सुझाव आए, चीफ जस्टिस ऑफ इंडिया से सुझाव आए, सजेशन, 16 हाई कोर्ट के चीफ जस्टिस से सुझाव आए, 5 लॉ अकेडमी से सुझाव आए। ये सजेशन हमें प्राप्त हुए, लिखा सबको था, लेकिन सुझाव जो प्राप्त हुए उनका जिक्र कर रहा हूं। सारे मेंबर्स ऑफ पार्लियामेंट को लिखा, लेकिन सुझाव आए 142 मेंबर ऑफ पार्लियामेंट से, उसमें लोकसभा राज्यसभा दोनों इंक्लूड है, उनके भी सुझाव आए। सारे एमएलए को लिखा, जितने देश में एमएलए हैं, लेकिन सुझाव प्राप्त हुए 270 एमएलए से, और जनता के भी सुझाव प्राप्त हुए। ये 3 नए कानून आए हैं, इसलिए जो कुछ लोग आरोप लगाते हैं कंसल्टेशन पूरा नहीं हुआ, ये झूठ बोल रहे हैं। पूरा कंसल्टेशन हुआ, उसके बाद ये लॉ कमीशन ऑफ इंडिया का भी इसमें एक इनपुट लिया गया, उनकी भी बहुत सी रिपोर्टें थी, उनको भी हमने साथ में लिया। इसलिए इस लॉज को जब 1 जुलाई से लागू हों तो नागरिक अवेयरनेस फैलाएं सोसाइटी में कि ये अच्छे लॉ हैं।
অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, 150 বছরের শাসনকালে ঔপনিবেশিক শাসকরা স্থানীয় মানুষের প্রচলিত আইন, অধিকার, দাবিকে নস্যাৎ করে দিয়ে নিজেদের সুবিধের জন্য ফৌজদারি বিধি তৈরি করেছিল। India has gained independence for more than 75 years. The country has undergone a sea change in the 19th century, globalization, advancement in technology, and most particularly, information revolution through the use of computers and internet in the 21st century has generated transformative changes in society. The new law prescribes timelines for completion of investigation, inquiry, trial and appeal and other proceedings. Participatory role of victims has been enlarged and they are entitled to information regarding progress of investigation. The other significant change is use of audio-video electronic means for quick and efficient dispensation of justice. These clues at the crime spot have been aptly described by the forensic scientist Paul Kirk as silent witnesses to prove a crime. কেন্দ্রীয় আইন কমিশনের সদস্য সচিব রীতা বশিষ্ঠ নতুন 3টি বিধির নানান গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। India has recently transformed its legal framework, notably in the criminal justice. With the introduction of Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagrik Suraksha Sanhita and Bharatiya Sakshi Adhiniyam, the laws place outdated criminal law statutes, aligning the system with contemporary societal needs. Influenced by various socio-political factors and the demand for victim-centric justice, they aim to streamline procedures, enhance efficiency, acknowledging the significance of technology and international obligations. It also addresses sexual offences against women and abolishes the offence of sedition while introducing new laws for the acts threatening national integrity. দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ তৃতীয় দিন। উৎসবের মূল কেন্দ্রের পাশাপাশি দিল্লি, পুনে, চেন্নাই এবং কলকাতাতেও সমান্তরাল স্ক্রিনিং শুরু হয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় চার্লি হ্যামিল্টন ও জেমস পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের ছবি বিলি অ্যান্ড মলি। উৎসব প্রসঙ্গে কলকাতায় নিযুক্ত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এম বালাজি মানি কুমরান কলকাতার সমস্ত চলচ্চিত্র প্রেমীকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান। Mumbai International Film Festival is the oldest and largest film festival in South Asia which focuses on documentaries, short fiction and animation. So I invite you all to the MIF screening at Kolkata, which is happening at SRFDI. This is happening between June 15th to 21st. So be here, registration is free and entry is free. Students, film enthusiasts, everyone make use of this opportunity and see you all there. Welcome. আগামীকাল রেড কার্পেট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। কলকাতা ইনস্টিটিউটের চিত্রনাট্য ও পরিচালনা বিভাগের অধ্যাপক অভ্র আইচ বলেন, কলকাতার ছাত্রছাত্রীরাও এই উৎসবের ছবি দেখার সুযোগ পাওয়ায় তারা উপকৃত হল। মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল ভারতবর্ষের সবথেকে পুরনো ও বড় ফিল্ম ফেস্টিভ্যাল এবং এবছর মুম্বাই থেকে বেরিয়ে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল ভারতবর্ষে আরও 5টি শহরেও ছড়িয়ে পড়েছে, কলকাতাও তার মধ্যে একটি। কলকাতাতে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে। 19 তারিখ একটি রেড কার্পেট অনুষ্ঠান আছে যেখানে বিশিষ্টজনেরা আসবেন, কিন্তু 15 এবং 21-এর মধ্যে জনসাধারণের জন্য এই ফেস্টিভ্যাল খোলা আছে। আপনারা মুম্বাইতে না গিয়েও কলকাতায় বসে লাইভ স্ক্রিনিং দেখতে পাবেন। তো আমরা সবাইকে অনুরোধ করছি এসে এই ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।